বন্ধুগণ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং নববর্ষে বা নববর্ষ আমাদের জন্য সুখ শান্তি বয়ে আনুক। তবে প্রতি বছরই প্রত্যেকেই আমরা নববর্ষে, ইংরেজি হোক আর বাংলা হোক, নববর্ষে নতুন বছরটিতে প্রত্যাশা করি অনেক কিছু। সবাই ভালো, সুন্দর, সমৃদ্ধি ইত্যাদি আশা করি, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে তা হয় না। তবু আশা করতেই হবে, প্রত্যাশা করতেই হবে। তবে আমি নববর্ষের এই দিনে, বছরের প্রথম দিনে, আমার একটু শুধু ছোট্ট প্রত্যাশা, একেবারে ছোট্ট, অন্য কিছু না। সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে চাই এবং আমার মনোকামনা, আমার ফেনীবাসী এই বছরটাতে জালিম মুক্ত হোক। এই বছরটাতে ফেনীবাসী অত্যাচার নির্যাতনের হাত থেকে মুক্ত হোক এবং এই যে আইয়ামে জাহেলিয়াতের একটা যুগ চলছে ফেনীতে, আল্লাহ যেন এটা থেকে মানুষকে মুক্ত করে। আর সারা পৃথিবীর জন্য, আমার জন্য, কোনো কিছুর জন্য আমি কোনো প্রত্যাশা করতে চাই না। এখন আমি মনে করি বিগত বছরটি আমার জন্য ভালোই গেছে। বিগত বছরে আমি কি পেয়েছি কি পাই নাই, এত লম্বা চড়া হিসাবে বা অঙ্কে যাব না। আমি মনে করি আমার জনগণ জানে, আমার জনগণের কাছে গ্রহণযোগ্যতা আগের চেয়ে বেড়েছে। আমি একজন রাজনীতিক ব্যক্তি, সেই হিসাবে আমার কাছে এটাই চাওয়ার, যারা টাকা চায় বেশি, তারা টাকা পেয়েছে কিনা তারা জানে। আমি টাকা চাই না, কারণ আমি ব্যবসায়ী নই, আমি রাজনীতিক। একজন রাজনীতিবিদ জনসমর্থন চায়, জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা চায়। সেই হিসাবে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমি পেয়েছি। আমি মানুষের কাছে অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছি। এই সার্থকতাটা নিয়েই যদি মরতে পারি, এটাই যথেষ্ট। মরার সময় হয়ে গেছে, বয়স হয়েছে, আল্লাহ যখন ডাক দিবেন চলে যাব। তবে এই সার্থকতাটা নিয়ে যাব, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। এবার আমি আমার আলোচ্য সূচিতে আসতে চাই। আলোচ্য সূচিতে 1 নম্বরে রেখেছি আজকে আমাদের আজিজ আহমদ চৌধুরীর নিয়ে নাটক। তবে তার আগে প্রথমেই আমি নবনির্বাচিত জেলা চেয়ারম্যান এবং তার পরিষদের সকল সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আশা করতে চাই আগামী দিনে তারা জেলা পরিষদে বসে আমার জেলার জন্য কিছু উন্নতির কাজ করবেন। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত যে এই জেলা পরিষদটা বিগত দিনে আমি বলবো কিছুই করতে পারে নাই। কারণ আমার কাছে এটা অত্যন্ত অবাক লাগে, জেলা পরিষদের একটি হল ছিল জহির রায়হানের নামে। জহির রায়হানের মতো লোক আমাদের গর্ব। সেটাকে কে বা কারা কেন জানি ভেঙে দিল, বলা হলো নতুন করে আরো বড় করে সুন্দর করে করবে। কিন্তু এই যে দীর্ঘদিন আমাদের আজিজ আহমদ চৌধুরী সাহেব সেখানে বসেছিলেন, ওখানে যেসব ভাঙ্গাচুরা আছে সেখান থেকে একটা ইট নাড়েন নাই। আমি চাই এই পরিষদ প্রথমেই এই জহির রায়হান হলটাকে সুন্দর করে গড়ে তুলবে। এখন সূত্রতেই বলছিলাম, আজিজ চৌধুরীকে নিয়ে যে নাটক হয়েছিল সেটা সম্পর্কে কথা বলবো।
আজিজ আহমেদ চৌধুরী যখন নমিনেশন পেল, আজিজ আহমেদ চৌধুরীর নাম কিন্তু জেলা থেকে, ফেনী জেলা আওয়ামী লীগ থেকে যায় নাই। যাদের নাম গেছে তারা কেউ নমিনেশনটা পায় নাই। এতে প্রমাণ করে আজিজ আহমেদ চৌধুরীর গ্রহণযোগ্যতা দলের কাছে এখনো আছে, অনেক বেশি, সবার চেয়ে বেশি। এমনকি যার নামে 1 নম্বরও দিয়েছে আমি শুনেছি, সেটাও একেবারেই বিবেচনায় আনা হয় নাই। এখন যখন আজিজ আহমেদ চৌধুরীকে দিল, তাইলে তারা তাদের লোক যারা, তারা তো পেল না। তবু আমি বলেছিলাম আজিজ আহমেদ চৌধুরীকে নমিনেশন দিয়েছে, আমি খুশি। আজিজ আহমেদ চৌধুরী আমার লোক, কারণ আকরামুজ্জামান অমুকের লোক, আবার খায়রুল বাশার অমুকের লোক, বিভিন্ন জন বিভিন্ন লোকের বলেছিলাম, কারণ তারা তো ওদের নাম দিয়েছে, আজিজ আহমেদ চৌধুরীর নামটা দেয় নাই। এটাতেই তারা তেলে বেগুনে আগুন হয়ে গেল। তারা খুব ক্ষুব্ধ হলো এবং আজিজ আহমেদকে গান পয়েন্টে আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করিয়ে কিছু বক্তব্য দিল। ওরা ভেবেছে এই 70 বছর বয়সেও আমি বুঝি কিছু বুঝি না। আমি আজিজ আহমেদের উপরে এই ব্যাপারে একেবারেই ক্ষুব্ধ নই। আমি প্রত্যেককে বলেছি, না, অনেকে বলেছে এইভাবে বলতে পারে, আমি নিশ্চয়ই পারে, কারণ বন্দুকের পিছনে বন্দুক ধরে রাখলে আপনিও বলবেন এভাবে। বলেছে ঠিক আছে, কিন্তু তবুও আমি শুধু একটু উত্তর দিই এই জিনিসটা, যে এই আজিজ আহমেদ চৌধুরীকে আমি আওয়ামী লীগের সভাপতি বানিয়েছি। লোকে বলে যে আমি অন্যায় করেছি। এটা কেন? সিরিয়ালে নাকি 1 নম্বরে ছিল কোব্বাত আহমদ, আমি বানিয়ে দিয়েছি আজিজ আহমেদ চৌধুরীকে। হতে পারে ভুল, মানুষ মাত্রই, এটাও হতে পারে একটা ভুল, কিন্তু আমি তো তাইলে আজিজ আহমেদ চৌধুরীকে বানালাম। এমনকি দিল্লিতে নেত্রীর হাতে যে প্যানেল দিয়েছে, আমি সেখানেও আজিজ আহমেদ চৌধুরীকে সভাপতি করে প্যানেল দিয়েছিলাম এবং আজিজ আহমেদ চৌধুরীর সভাপতি হয়েছে। অর্থাৎ আমার একক ইচ্ছা এবং চেষ্টায় আজিজ আহমেদ চৌধুরী সভাপতি হয়েছে। এখন আজিজ আহমেদ চৌধুরী যদি সাংবাদিক সম্মেলনে বলে যে জয়নাল হাজারী আমি তার লোক নই, সে বিভ্রান্ত করছে মানুষকে। আমি জানি এটা তার অন্তরের কথা নয়। কেননা 2012 সালে মুক্তিযোদ্ধাদের সমাবেশে এই আজিজ আহমেদ চৌধুরী যখন তার নাম রহমান বিকমের আগে ঘোষণা করা হলো বক্তৃতার জন্য, সে ক্ষিপ্ত হয়ে উঠল। কারণ যারা গুরুত্ব যত বেশি তাদের নামটা তত পরে আসে। এখন সে দাবি করে যে সে রহমান বিকমের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এখন যেহেতু বলেছে, সঙ্গে সঙ্গে এই আজিজ আহমেদ চৌধুরী তেলে বেগুনে আগুন হয়ে মাইক ধরলেন গিয়ে খুব খুব উত্তেজিতভাবে, এবং সেখানে অত্যন্ত দৃঢ়তার সাথে অত্যন্ত কঠোর ভাষায় বললেন যে আপনারা কি আমাকে ফালতু লোক ভাবেন? আমি আজিজ আহমেদ চৌধুরী জয়নাল হাজারীর গড়া সভাপতি। এই জয়নাল হাজারী, এই সিংহ পুরুষ, এই মুক্তিযোদ্ধা আমাকে সভাপতি বানিয়েছে। আপনারা যারা ভাবেন আমি বাতাসের উপর এসেছি, হাওয়ায় ভেসে এসেছি, তারা ভুল ভাবেন। তাদেরকে আমি সংশোধন করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, জয়নাল হাজারীর হাতে গড়া লোককে অপমান করে কেউ পার পাবেন না। বার আজও রহমান বিকমও আছে, আমার 400 মুক্তিযোদ্ধা ফেনী থানার সবাই সাক্ষী আছে, তৎকালীন ডিসিএসপি সাক্ষী আছে। এভাবে বলার পরে আর কেউ সাহস করছিল না তাকে থামানোর জন্যে। আমি নিজে গিয়ে তাকে ধরে এনে আবার তার আসনে বসিয়েছিলাম। সেই আজিজ আহমেদ চৌধুরীর সেদিনকার ভাষা, কথা ইত্যাদিতে বারবারই বলছিল, যেহেতু আমি জয়নাল হাজারী আমাকে বানিয়েছে, সেজন্য অবশ্যই আমি সভাপতি হিসাবে শক্তিশালী, ক্ষমতাবান। রহমান বেগম আমার থেকে অনেক নিচু, তার নাম কেন বলা হলো? এরপর বেশি কথা তো অনেক আছে, সেগুলো বলতে চাই না। আরেকটা উদাহরণ শুধু দেব। আমি যেবার ফেনী থানা মুক্তিযোদ্ধাদের নির্বাচনে অংশ নিলাম, সভাপতি হিসেবে বা চেয়ারম্যান হিসেবে ভোটে নামলাম, সেদিন এই আজিজ আহমেদ চৌধুরী ভোর সকালে 8টায় আমার বাসায় এলো এবং আমাকে নিয়ে গার্লস স্কুলে গেল। সেখানে সেই যে বসা দিল, ভোট শেষ হলো, দুপুরে ভাতও খায় নাই। ভোট শেষে জয়ী হওয়ার পরে
আমাকে নিয়ে আবার আমার বাসায় এসে ভাষণ দিল রাত 12টায়। সেখানে আর কেউ আমার সঙ্গে এভাবে ছিল না। আগাগোড়া আমাকে গাইড করেছে, পরামর্শ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মাঝে মাঝে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে। আমি তার কাছে কৃতজ্ঞ। সেদিন সে আমাকে কিছুটা ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে, সাহস দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এভাবে আমরা দুজন একে অপরের কাছাকাছি ছিলাম। সুতরাং সেই লোকটা আজকে যদি হঠাৎ করে বলে বসে যে আমি জনসাধারণের লোক নই, সে বিভ্রান্ত করছে আমাকে নিয়ে, সেটা যে তার অন্তরের কথা নয়। ওই সিন্ডিকেটদেরও বোঝা উচিত আমি তার উপরে ক্ষিপ্ত নই। যাদের উপরে অসন্তুষ্ট তাদের উপরে ঠিকই অসন্তুষ্ট। সুতরাং এই জাতীয় এসব নাটক করে কোনো লাভ নাই, এসব নাটকে কোনো কাজ হবে না। আর ও কথাটা তখন এই আজিজ চৌধুরীকে অনাস্থা দিয়ে পরে অথবা বিদ্রোহী প্রার্থী দাঁড় করে দিয়ে ভয়ও লাগানো হয়েছিল। তখন কয়েকজন বিদ্রোহী প্রার্থী ছিল। আজিজ আহমদ চৌধুরীর অবশ্য তখন বোঝা উচিত ছিল যে আজিজ আহমদ চৌধুরীর বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না, এটা তার বোঝা উচিত ছিল। কারণ এতজনকে ডিঙ্গিয়ে যখন দল তাকে নমিনেশন দিয়েছে, এসব ছোটখাটো ষড়যন্ত্র তাকে কাবু করতে পারবে না। তো যাই হোক, যেটা হয়েছে, এসব নাটক যত কম করা যায় আমি মনে করি ততই ভালো। আজকে আমার সূচিতে, আলোচ্য সূচিতে বিষয়বস্তু কম, কিন্তু আমার একটা বিষয় বোধহয় একটু লম্বা হতে পারে। যদি লম্বা হয়ে যায় অন্য বিষয়গুলো বাদ দেব। আমি এখন না বললেই নয়, সেটা হচ্ছে আমার পত্রিকাটিকে এখন ফেনীতে যেতে দেয়া হচ্ছে না। তাতে বিপুল পরিমাণ মানুষের মনে কষ্ট। অনেক মানুষ পত্রিকার জন্য কেঁদেছে। বহু লোক ঢাকায় এসে পত্রিকা নিয়ে গেছে, বহু লোক নিজেরা ঢাকায় এসে পত্রিকা পড়ে গেছে। সেসব কথা নয়, আসল কথা হচ্ছে আমার পত্রিকা নিয়ে, আমার সম্পাদনা নিয়ে অনেক নাটক ইতিপূর্বেও হয়েছে। আমি যখন 1986 সালে প্রথম এমপি হলাম, তখন আমি তৎকালীন ডিসি হাবিবুর রহমানের কাছে একটি পত্রিকার ডিক্লারেশন চাইলাম এবং তিনি তা দিলেন। শেষ দিন যখন ডিক্লারেশন নিয়ে আসি, সেদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আর কোনো কাগজপত্র বা আর কোনো কিছু লাগবে কিনা। তিনি বলেছিলেন না, আর লাগবে না। তারপর পত্রিকা শুরু হলো। এ সময় জাফর ইমাম সাহেব বাইরে ছিল দেশের। তিনি দেশে এলেন, এসেই হাবিবুর রহমান ডিসিকে গালমন্দ করলেন এবং বললেন, আমাকে জিজ্ঞেস না করে কিভাবে দিলেন। উনি বললেন, আপনাকে কোথায় পাবো, আপনি তো দেশে ছিলেন না। বলে, তাহলে আমি আসা পর্যন্ত অপেক্ষা করতেন। এরপরে বললেন, এখন এটা বাতিল করেন। উনি বললেন, বাতিল করব? এটা তো আসলে আমি সব কিছু বৈধভাবে দিয়েছি। উনি জিজ্ঞেসও করেছিলেন আর কিছু লাগবে কিনা, এখন কি করে কিভাবে দেব। বলে, আপনি বলে দেন যে এটা ভুলক্রমে হয়েছে। একেবারে সাদা সিধা ব্যাপার। উনি আমাকে একটা চিঠি দিলেন, ভুলক্রমে হয়েছে। তো এই যে বিনা কারণে সেদিন আমার পত্রিকাটা বন্ধ করে দেয়া হলো। তখনকার আমাদের সাধ্য ছিল না, আমরা এত কিছু বুঝতামও না, হাইকোর্ট টাইকোর্টে পারি নাই। যদিও হাইকোর্টে আসলে আমি আবার এটার বৈধতা পেতাম। এরপরে আবারও যখন আমরা ক্ষমতায় এলাম, ক্ষমতার পালা শেষ হলো 2001 সালে, তখন সোলেমান ডিসি এলো। সোলেমান ডিসি এসেও আবার কোনো কথা না বার্তা না, আমার পত্রিকাটাই, অবশ্য সে কিছুটা ফর্মালিটিজ অবজার্ভ করেছিল। সে আমাকে নোটিশ দিয়েছে, আমি তার উত্তর দিয়েছি। পরে সে বলেছে উত্তর সন্তোষজনক নয়, সুতরাং এটা বাতিল হলো। পরে আমি বিদেশ থেকে, বাইরে থেকে এসে হাইকোর্ট করে আবার আমার ওই সাপ্তাহিক হাজারিকার অনুমতি পেয়েছি। তো এভাবে এখন নয়, আমার পত্রিকার বিরুদ্ধে আগে থেকেই ষড়যন্ত্র হচ্ছে। আমি পত্রিকার ডিক্লারেশন নিয়েছি, সম্পাদনা করছি, আর কারো ব্যাপারে ফেনী অঞ্চলে এরকম হয় নাই। একবার আইবু আমলে যখন ইত্তেফাক বন্ধ করে দিয়েছিল, তখন
তার সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া বলেছিলেন, আমার সন্তানরা হচ্ছে আমার হাত, আমার মাথা হচ্ছে অন্য কিছু, আমার হৃৎপিণ্ড হচ্ছে পত্রিকাটা, ওরা আমার হৃৎপিণ্ডে আঘাত করেছে, কিন্তু লাভ হবে না, লাভ হবে না। এই জন্যে এই ইত্তেফাক আগেই বাংলার জনগণকে জাগিয়ে দিয়েছে। এখন ইত্তেফাক বন্ধ করলে আর কোনো লাভ হবে না। তারই ভাষায় আমিও বলি, হাজারিকা বন্ধ করে কোনো লাভ নাই। জনগণকে যা দেবার দিয়ে ফেলেছি। অন্যদিকে এখন সেই তোফাজ্জল হোসেন সাহেবের জমানা নাই, এখন তথ্য প্রযুক্তির জমানা। এই জমানায় হাজারিকা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অত্যন্ত দৃঢ়তার সাথে। আমি অনলাইন হাজারিকা করেছি। হাজারিকা এখন মানুষ, হয়তো অর্ধেক মানুষ যারা ব্যবসায়ী তথ্য প্রযুক্তির ধারে যায় নাই এখনো, তারা ছাড়া বরং দেশে বিদেশে আমার পাঠক, আমার কথা জানার আমার সূত্র আরও অনেক বেড়ে গেছে। সেই জন্যে আমি বলি, আমার কথা, আমাদের খবর এবং দুর্বৃত্তদের খবর সবই মানুষ পেয়ে যাবে, যেহেতু অনলাইন পত্রিকার মাধ্যমে। অথবা এমনও পরিবেশ আসবে যখন মানুষ আবার হয়তো কাগজের পত্রিকাও পড়বে। আমি কিন্তু আরও 2 বছর আগেই একবার বলেছিলাম, কাগজের পত্রিকার দরকার নাই, সবাই ইন্টারনেটে চলে আসেন। তো এখনও বলি, আজকেও বলি যে চলে আসেন ইন্টারনেটে। আমি অত্যন্ত সমৃদ্ধ সুন্দর একটি অনলাইন পত্রিকায় করেছি। আমার আগেরটাই হাজারিকাই, আগে ছিল শুধু হাজারিকা, এখন অনলাইন হাজারিকাও যুক্ত হয়েছে। সহজে পড়া যায়, তাৎক্ষণিক খবর পাওয়া যায়। এখন ফেনীতে কোনো একটা ঘটনা, ওরা কাউকে মেরে ফেলেছে, আমি 2 মিনিটের মধ্যে এটা তুলে দিতে পারি, সহজ তুলে দেয়া, এবং আপনারাও শুধু আমার ওয়েবসাইটে ঢুকলেই ওটা পড়তে পারবেন। এখন আমি মনে করি, যেটা হয়তো ভুল হচ্ছে আমার বলা, আমি মনে করি এতদিন এদের বিরুদ্ধে অনেক লিখেছি, মাসকে মাস লিখেছি, এটা সত্য, তারা কিছু করল না। এখন হঠাৎ যখন জাফর ইমামের সঙ্গে তাদের মাখামাখি হলো, হয়তোবা জাফর ইমাম তাদেরকে বুদ্ধি দিয়েছে আমার পত্রিকা বন্ধ করার জন্য, কারণ অতীতের ইতিহাস আছে। আর জাফর ইমামের একটা ভয়, তার বিরুদ্ধে আমার কাছে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে, যেটা যদি এই পত্রিকায় তুলে দেই অনেক গোমর ফাঁক হয়ে যাবে। শুধু যেদিন আমি মুক্ত হয়ে, জাফর ইমাম যখন আমাকে জেলখানায় পাঠালো, মুক্ত হয়ে সংসদে ভাষণ দিয়েছিলাম, সেদিনই জাফর ইমাম সংসদে আমার আগে যে ভাষণ দিয়েছিল, আজও সেই ভাষণের কপি সংগ্রহ করেছি বলে সাহস করে বলছি, সেই ভাষণ যদি জনগণকে শোনানো যায়, যারা প্রকৃত আওয়ামী লীগের, প্রত্যেকের গায়ের লোম খাড়া হয়ে যাবে। সেই ভাষায় আমি আর কাউকে, তখনকার সময় আনোয়ার জাহিদ বঙ্গবন্ধুর বিরুদ্ধে খুব বলতো, কিন্তু জাফর ইমামের এই জাতীয় বক্তব্য, যে কিনা এলাকায় ভোট করতে এসে নৌকার নিচে দিয়ে সে কোনো রাস্তা পার হতো না, সেই লোক, আমার একটু সন্দেহ হয়। আবার নাসিমের বিষয়টাও একটু চিন্তা করি। এই জন্যে নাসিমের বিরুদ্ধে আমি বিগত 5-7 বছরে বাস্তবে তেমন কোনো কথা লিখি নাই, বলিও নাই। বরং যেহেতু তার ক্ষমতার মধ্যে বলয় আছে, সেজন্য তাকে অনুরোধ করেছি অনেকবার। যেমন আমাদের সহদেবপুর মহিলাদের উপর নির্যাতন হয়েছে, বলেছে এটার একটা প্রতিকারের ব্যবস্থা করো। মাঝে মধ্যে তার সম্পর্কে এই জাতীয় আলোচনা করেছি। একদিনই শুধু যখন বলেছি যে কেন তাকে 4 জন এমপির উপরে তুলে বিশেষ অতিথি করা হলো, এতেই সে আমার এক বন্ধুকে বলেছে যে কি করব, দেখেন আমাকে ডিসি দাওয়াত দিয়েছে, আমার দোষটা কি? এখন আমাকে নিয়ে হইচই, ডিসিকে হুমকি ঝুমকি ইত্যাদি করলো। তাতে একটু মনে হয় যেন হয়তোবা তার থাকতেও পারে। কিন্তু আমি শুধু ভাবি, এতদিন বছরকে বছর পত্রিকাটি এত কথা লিখেছে, কিছু না, আর এখন আমার পত্রিকাটিকে কেন ফেনীতে যেতে দিচ্ছে না? অপরাধটা কি? আচ্ছা, আমার অপরাধ, আমার একটা প্রশ্ন হলো, তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর কিছু লিখে থাকলে, মিথ্যা লিখে থাকলে তোমরা প্রতিবাদ দাও, এটাই নিয়ম। যদি আমি না ছাপি, তাহলে তুমি তোমার অল্টারনেটিভ ব্যবস্থা নিবে, সেটা নাই, কোনো কথা এটাতে বলা হলো না। আর প্রতিনিয়ত তো শেখ হাসিনা বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তো কত পত্রিকায় লিখছে, দিনকাল প্রতিদিন
বিএনপির কথা লিখছে, শেখ হাসিনার বিরুদ্ধে বলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে, তাতে তো পত্রিকা কোথাও বন্ধ হচ্ছে না। তাহলে আমার পত্রিকায় যদি কিছু লিখেও থাকি সেজন্য তো পথ আছে। আচ্ছা, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে হুমকি দিয়ে বলেছে যেই হকাররা এই কাগজ বিক্রি করবে, গরিব হকার, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু তারা নয়, পাঠক যারা পড়বে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। কারণটা কি ইতিহাসে পৃথিবীর শুনি নাই। পত্রিকা জ্বালিয়েছে, পত্রিকা পুড়িয়েছে, পত্রিকার বিরুদ্ধে মামলা হয়েছে, পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে, আরো অনেক কিছু, সবই ঠিক আছে। কিন্তু যারা পত্রিকা পড়ে তাদেরকে পর্যন্ত এইভাবে হুমকি দেওয়ার ইতিহাস আমার জানা নাই। হকাররা গরিব মানুষ, তারা 2-4টা পয়সা পেট চালানোর জন্য বিক্রি করে। এখন তারা তো দোষী নয়, কিন্তু তাদেরকেও, বিশেষ করে তাদের উপর হামলার হুমকি, তাদেরকে মারধর করার হুমকি ইত্যাদি দেওয়া হয়েছে। এগুলো গ্রহণযোগ্য নয়। সেজন্যে আমি বলছিলাম যে আমি যখন পত্রিকা প্রথম জাতীয় পার্টির আমলে বন্ধ করে দিল, তখন আমি মিজান চৌধুরী সাহেবের কাছে গিয়েছিলাম। তিনিও এই জাফর ইমামকে ফোন করেছিলেন। তখনকার সচিব, স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আলী সাহেবকে ফোন করেছিলেন। মোহাম্মদ আলী সাহেব আমার সামনে, আমি ছিলাম, এবং আমাদের আজকের যে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, উনি ছিল আমাদের সামনে। যখন মোহাম্মদ আলী সাহেবকে উনি ফোন করলেন, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, মিজানুর রহমান চৌধুরী সাহেব আমাকে ভালো জানতেন। ফেনী কলেজের উনি জিএস ছিলেন, আমার প্রতি একটু আমাকে ভালো জানেন। আমাদের রামপুর এলাকায় ওনার আত্মীয়তা আছে। তো সেই মিজান চৌধুরী যখন ফোন করলেন, মিজানুর রহমান চৌধুরী সাহেব ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, তো একটা মফস্বলের সাপ্তাহিক পত্রিকা যদি আমাদের গণেশ উল্টায়, তো ক্ষমতায় থাকার কি অধিকার আছে? বলে, স্যার আমার এসব বলে তো লাভ নাই, এখন জাফর ইমাম সাহেবের আপত্তি আছে। তো সেই জন্য আমি একটু সন্দেহ করি যে এইটা হয়তো সিন্ডিকেট আবেগ আপ্লুত হয়ে করেছে, পরামর্শ বা কিছু একটা ভূমিকা জাফর ইমামের থাকতে পারে। এখন আমি সেজন্যে কারো কাছে ধর্ণা ধরে পত্রিকা নেওয়ার, আমি ইচ্ছা করলে ছাপিয়ে পত্রিকা ফেনীতে পাঠাতে পারি বিভিন্নভাবে, কিন্তু যারা পাঠক তারা কষ্ট পাবে, হয়তো যারা হকার তারা কষ্ট পাবে। সেজন্য আমি সেটা পাঠাচ্ছি না। বাস্তবে এটা সত্য, কিন্তু কতজন যে ফোন করে কত ধরনের কথা বলছে, তারা খুবই মর্মাহত ইত্যাদি। তাদের আশ্বাস দিয়ে বলি, পরিস্থিতি যে কোনো সময় যে কোনোটাই হয়ে যেতে পারে, সুতরাং পত্রিকা হয়তো যাবে। কিন্তু আমি পত্রিকাকে ফেনীতে পাঠানোর জন্য সিরিয়াস না, সত্য কথা। কিন্তু পত্রিকা পড়ার যদি ইচ্ছা থাকে, এখনকার সময় তথ্য প্রযুক্তির যুগে পত্রিকা পড়া যায়, সেভাবে পড়ে না আপাতত। এটাতে বসাও বাঁচে, অন্য বিষয়গুলোও বাঁচে। এবার আমি 3 নম্বর সাবজেক্টে বলি, সেটা হচ্ছে, আচ্ছা না, পত্রিকার কথা আরেকটু বলি। সেটা হচ্ছে প্রথম আলো বড় বড় করে হেডলাইন দিয়েছিল নিজামের বিরুদ্ধে। নিজামের এই যে জেল কম খেটে বেরিয়েছে, নিজাম এই যে অবৈধভাবে এমপি হয়েছে, নির্বাচন করতে পারে না, 2 দিন আমার মনে আছে, আমি তখন সোনারগাঁ হোটেলে ব্যায়াম করতে গেছিলাম, 2 দিন প্রথম আলোতে পরপর তার বিরুদ্ধে একেবারে হেডলাইন দিয়ে নিউজ করেছে। এবং এই ব্যাপারে নিজাম একদিন একরাম থাকতে, একরাম সহ নেত্রীর কাছে গিয়ে প্রথম আলোর বিরুদ্ধে নালিশ করলে নেত্রী বলেছিলেন, তাহলে মামলা করো তুমি। সে মামলাও করে নাই। এবং আজকে যে নিজামের মামলা, আজকে যে নিজাম ভয়াবহ বিপদের মধ্যে আছে, এটার মূল নায়ক কিন্তু প্রথম আলো। একটা রিড করার জন্য সূত্র লাগে, নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য সূত্র লাগে। তো নিজামের বিরুদ্ধে সূত্র ছিল প্রথম আলো। কোর্টে গিয়ে বলতে হয়েছে যে এই কথাগুলো প্রথম আলোতে ছাপা হয়েছে, সেজন্য ওটাকে আমলে নিয়ে রিটটা হয়েছে, নাহলে এটা রিটই হয় না। কিন্তু প্রথম আলোকে রেফারেন্স দেওয়াতে, যেহেতু প্রথম আলো এখনো নির্ভরযোগ্য পত্রিকা, সেই জন্যই মামলাটা হয়েছে। এখন প্রথম আলো আবার এই মামলার একটি পক্ষ, বাদী। তাহলে প্রথম আলো এটার বাদী, প্রথম আলোতে ছাপিয়েই তার বিরুদ্ধে রিট হলো, প্রথম আলোতেই তাকে প্রথম দোষারোপ করলো, জঘন্য সব অভিযোগ তার বিরুদ্ধে এনেছে। সেই প্রথম আলোকে কিছু করা নাই, কিছু বলা নাই। প্রথম আলোর বিরুদ্ধে এমনকি যদি মিথ্যা হয়, মামলাও নাই। প্রধানমন্ত্রী বলার পরও মামলা হলো না,
ওই শুধু ফেনী শহর একটাকে ধুয়ে মুছে এটাকে তছনছ করে ফেলাতেছে। কারো কাছে কিছু টাকা থাকলে কেমনে এটা নিবে, কারো জমি কেমনে দখল করবে, কেমনে শত্রুতা করলে তারা মেরে ফেলবে, এই চিন্তা শুধু ফেনী বাজারে। নাহলে সমস্ত কিছুর মূলে হইল, এবং এমনকি একরাম হত্যার পরে বাংলাদেশের প্রতিটি মিডিয়া অন্তত 15 দিন এককভাবে বলেছে এটা করেছে নিজাম, নিজামের দ্বারা হয়েছে, নিজামের ক্যাডাররা মেরেছে প্রতিনিয়ত। কিন্তু ঠিক আছে, আমি খুশি যে সে কোনো মিডিয়ার উপরে হাত দেয় নাই, ভালো। প্রথম আলোর উপরেও আমি বলি না যে হাত দাও, কিন্তু আমার কথা হচ্ছে আমারটা কিছু করলো না, অথচ আমারটার উপরে এভাবে ফেনে যেতে পারবে না, পাঠক মারবে, হকার মারবে। প্রথম আলো যে তোমার বিরুদ্ধে এত কিছু, সমস্ত কিছু, কিন্তু মূল সূত্র আমি বলে দিচ্ছি, মূল সূত্র হচ্ছে প্রথম আলো। অথচ প্রথম আলোর ব্যাপারে একটি কথা বলতেও তারা রাজি নয়। তো এগুলো হচ্ছে ইন্টেনশন। তো আল্লাহ কখন কাকে কোথায় নিবে, তাকে কোথায় রাখবে, আমাকে কোথায় রাখবে আল্লাহই জানে। কসম করে আমি আবার বলছি যে আমার কোনো নাই, অ্যাম্বিশন নাই, আমার কোনো রাজনৈতিক ইচ্ছাভিলাষ নাই। আমি আবার এমপি হব, মন্ত্রী হব, আবার সেই প্রভাব নিয়ে ফেনীর রাজনীতি করব। কসম করে বলে আমার অন্তরকে সাক্ষী রেখে যে আমি এটা নই। আমি শুধু আপাতত জালেম মুক্ত চাই ফেনী, এটাই আমার স্বপ্ন, এটাই আমার ধ্যান, এটাই আমার ধারণা, আর কিচ্ছু না। এবার আরেকটি প্রসঙ্গ যেটা আমার এক বিবেচনায় বলার কথা নয়, আরেক বিবেচনায় যেভাবে বলার সেভাবে আমি বলবো না, সেটা হচ্ছে এসপি। সেদিনই, যেদিন আমার পত্রিকার কথা বলা হয়েছে, সেদিনই এসপির কথা বলা হয়েছে, বলেছে যে এই এসপি 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য দায়ী, এবং বলেছে এই এসপির সে বিচার করবে ফেনীর মাটিতেই। গ্রেনেড হত্যার মতো মামলার বিচার ফেনীর মাটিতে কেমনে হয়? গ্রেনেড হত্যা হলো ঢাকায়, মামলা হবে ফেনীর মাটিতে, এটা কি? তার চাইতে বড় কথা, একজন এসপি এবং ডিসি, আজকালকার অনেক মন্ত্রীও ঠিকঠাক মতো খবর না নিয়ে করা হয়, কিন্তু ডিসিএসপি করা হয় না। চুলচেরা বিশ্লেষণ করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে, অনেক কিছু যাচাই বাছাই করে ডিসিএসপি করা হয়। সুতরাং এই যে এসপি, ওকে এমনি ঠাস করে একটা নিচের থেকে এসপি করে দেয় নাই। সমস্ত অতীতের তার রেকর্ড, এমনকি পারিবারিক রেকর্ড পর্যন্ত দেখে। পরিবারেও যেমন আমাদের প্রথম এসপি ছিলেন মল্লিক ফখরুদ্দিন, ওনার একটু পারিবারিক ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল, সেই জন্য উনি অনেক বাধাগ্রস্ত হয়েছেন তার চাকরি জীবনে। তো এটা, সুতরাং সেই লোককে আপনি এখন ঠুস করে এসে বলবেন গ্রেনেড হত্যার জন্য দায়ী। আর গ্রেনেড হত্যার জন্য দায়ী যখন গ্রেনেড হামলা হলো, তখন তো তিনি অন্য জায়গায় আরো নিচের জায়গায় ছিলেন। আচ্ছা ঠিক আছে, দায়ী হলেও হতে পারে, না হলে। কিন্তু প্রশ্ন হলো, সে বলছিল যে আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, মিথ্যা, একেবারে নির্জলা মিথ্যা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, আমি আইজির কাছে গিয়েছি। আচ্ছা, ওদের কাছে তো যে কেউ যেতে পারে, আমিও মাঝে মধ্যে এমনিতেই শুধু দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই। তো এখন প্রশ্ন হলো, তুমি এখনো একজন এমপি, এমপি কেমনে? গ্যাজেট হয়ে আছে যখন একটা এমপি, তো স্বীকার করতেই হবে। আমি স্বীকার না করলে কি লাভ? সেই এমপি যখন প্রধানমন্ত্রীর কাছে গেল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেল আইজির কাছে, আরো কার কার কাছে, তাহলে প্রশ্ন হলো এসপির কিছু হলো না কেন? বদলি তো সে 2 বছর হয়ে গেছে, আর নিজেও বোধহয় তদবির করছিল বদলির জন্য। তো এখন তার তদবির, একজন এমপি যখন এতজনের কাছে গিয়ে বলেছে, অভিযোগ করেছে, চেয়েছে তাকে শাস্তি করার, শাস্তি হচ্ছে না কেন? বরং তার বদলিটাও যখন হচ্ছে না, তখন তো বোঝা যাচ্ছে যা এর কথা কেউ এক আনা দামও দেয় নাই। তাহলে একটা এমপি যদি কোনো দামই না থাকে, তাহলে এমপি গিরি করার দরকারটা কি? সংসদে তো যাই না, সংসদে তো কেউ দেখেই না, কিন্তু সংসদের তার ওই যে হাজিরা খাতা, ওখানে তার দস্তখত আছে, সবখানে জালিয়াতি আছে। ওই পেছন দরজা দিয়ে আমরা স্কুলে থাকছি যেরকম নাম ডাকার সময় নামটা ইয়েস স্যার কই, তারপরে পেছন দিয়ে মুখ লুকিয়ে বেরিয়ে যেতাম, সেরকম সে ওই লবিতে থাকা খাতা সাইন করে পিছন দিয়ে চলে আসতো,
কারণ এগুলো ফুটেজ আছে, এগুলো সব প্রতিটি জিনিস ভিডিও হয়ে আছে। তো এই এমপি চিন্তা করলো না যে কি আমি এত চেষ্টা করছি, এত জনের কাছে গেলাম, তো প্রধানমন্ত্রীর কাছে 2-3 বছরের মধ্যে সে যেতে পারে না, এটা এম্বার্গো আছে। মিথ্যা কথা, মিথ্যা তো বলতে বলতে তারা কত কারো টেলিফোনে কথা কইতেছে, ঠাস করে দেবো আমার প্রধানমন্ত্রী খবর দিছে, মিথ্যা। আর আমাদের চাটুকার কিছু আছে, এরা বলে এটা আমাদের কোনো জানাজায় গিয়ে উনি খুব জরুরি কাজে প্রধানমন্ত্রীর কাছে গেছে, উনি আসতে পারে নাই। তো এগুলো আসলে আমাদের দুর্ভাগ্য। তো সেই জন্য আমি বলি, যখন এই এসপির বিরুদ্ধে এতজনের কাছে গিয়েও কিছু করা গেল না, তাহলে তো বুঝতেই হবে যে বিষয়টা ভিন্ন রূপ পরিগ্রহ করেছে। আমি অত্যন্ত দুঃখিত যে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে পারছি না, সেটা হচ্ছে মামলা সম্পর্কে মানুষ জানতে চান। সেই মামলা না বললেই নয়, সেটা হচ্ছে মামলাটা বিভক্ত রায় হয়েছে, আপনারা জানেন। এই বিভক্ত রায়ের কারণে এখন এই মামলার আপাতত 5টা স্তর। একটা হচ্ছে জজ সাহেবরা আপনার যে রায় দিয়েছেন, এই রায়টা লেখা শেষ হবে, এটার কারেকশন হবে, এটা চিফ জাস্টিস সাহেবের কাছে যাবে। এটা আশা করি এই মাসের মধ্যেই হয়ে যাবে। এরপরে আশা করি অবশ্যই আগামী মাসের মধ্যে চিফ জাস্টিস একজন বিচারক নির্ধারণ করবেন, একটা কোর্ট নির্ধারণ করবেন। সেই কোর্টে রায়টা হবে, হয় বড় জজ সাহেব যেটা রায় দিয়েছেন এটা সঠিক, নয় ছোট জজ সাহেব যেটা রায় দিয়েছেন এটা সঠিক। এখন রায় যাই হোক, অবশ্যই পরবর্তীকালে এই বিষয়টা চলে যাবে অ্যাপেলেট ডিভিশনে। অর্থাৎ সাখাওয়াত জয়ী হলে নিজাম যাবে অ্যাপেলেট ডিভিশনে, আর নিজাম জয়ী হলে সাখাওয়াত যাবে অ্যাপেলেট ডিভিশনে। এবারে সেখানেও মাসখানেক 1.5-2 লাগতে পারে, এবং অ্যাপেলেট ডিভিশন থেকে যে সিদ্ধান্ত আসবে ওইটাই ফাইনাল। সেজন্য আমি আমার গতবারের বক্তৃতাতেই বলেছিলাম যে যারা 6 মাস অপেক্ষা করতে পারবেন না, তারা আর এই মামলার খবর নেবেন না। সুতরাং আমি বলি, আগে এই স্তরগুলো পার হওয়ার জন্য 6টা মাস অপেক্ষা করুন, আমার ব্যক্তিগত অনুরোধ। তারপরে খোঁজ খবর নিয়ে, প্রতিদিন বিরক্ত হয়ে যাই যখন মানুষ কেবলই টেলিফোন করতে থাকে, খবর নিতে থাকে। এখন আমি শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি যে এখানে বড় জজ সাহেব যে রায়টা দিয়েছে, সে রায়ে পরিষ্কার বলে দিয়েছে যে নিজামের সংসদ সদস্য পদ অবৈধ এবং তার জেল খাটা এখনো বাকি আছে। এবার একজন হাইকোর্টের জজ সাহেব যদি রায়টা দিয়েই দেয়, তাহলে তার তো এটা চলেই গেছে। আবার ছোট জজ সাহেবও কিন্তু তার এই পয়েন্টের পরে কোনো দ্বিমত করেন নাই। তিনি বলেছেন এটা আইনত হয় নাই রিটটা, কিন্তু তিনি এটা বলেন নাই যে বড় জজ সাহেব যেটা বলেছেন এটা সত্য নয়। তিনি ওটার সঙ্গে কোনো দ্বিমত করেন নাই। এখন যেটা হচ্ছে, এই মামলাটা এখন ক্যান্সার রোগের মতো হয়েছে, একেবারে হুবহু। অর্থাৎ কারো যদি ক্যান্সার হয়, সে বাঁচে না। ক্যান্সার রোগীর বাঁচার কোনো সুযোগ বা বাঁচার ওষুধ এখনো আবিষ্কার হয় নাই। তবে যেগুলো জটিল, যেমন লাংসের ক্যান্সার হলে, ব্রেন ক্যান্সার হলে, এগুলোতে বেশিরভাগই। তো সেই ক্যান্সারে যেহেতু কেউ বাঁচে না, তাইলে তার চিকিৎসা কেমনে কি? তার চিকিৎসা হচ্ছে কেমো, মূলত কেমো কারা করে? বিদেশে কারা যায় ক্যান্সার হলে? যাদের বিপুল পরিমাণ টাকা আছে। তো টাকা নিয়েও বিদেশে গিয়েও কেমো দিয়ে কি হয়, কিছুদিন বেশি বাঁচে, পরে মরে যায়।
তো নিজামেরও হয়েছে ক্যান্সার, এই এই মামলাটা, এই রায়টা তার জন্য ক্যান্সার। এখন তার টাকা আছে, সেইটাকে বিলম্বিত করতে পারবে। কেমন বিলম্বিত? মানে কেমোথেরাপি দিয়ে বিলম্বিত, কারণ তার টাকা আছে। আমি তো বলেছি ক্যান্সার রোগী যাদের টাকা আছে তারা বিদেশে যেতে পারে, কেমো দিতে পারে। এখন নিজামেরও যেহেতু এই মামলাটা ক্যান্সার, তার টাকা থাকাতে সে বিলম্বিত করতে পারবে বিদেশে যাওয়ার মতো কিংবা কেমো দেওয়ার মতো। বাঁচাবাঁচি নেই, বাঁচার কোনো সুযোগ আমরা দেখি না, আমি দেখি না। সেজন্য বলি এই ক্যান্সার রোগীর এখন অপেক্ষা করতে হবে কখন শেষ দৃশ্যটা আমরা দেখব। অন্য কোনো বিষয় না, এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত বলার ছিল, যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছুতেই আধা ঘন্টার বেশি বলবো না, তবু একটু দেরি হয়ে গেল। এখন দিঘির পাড়ে হকারদের ব্যাপারে আলোচনার বিষয় ছিল, কিন্তু এই হকারদের উপরে যে নির্যাতন হয়েছে, অন্তত 400 হকারকে কষ্ট দিয়ে 10,000 মানুষকে কষ্ট দেয়া হয়েছে। একটা মাসের জন্য যদি তাদেরকে সুযোগ দিত, তারা গরম কাপড় কিনে নিয়ে বিক্রি করার জন্য সেখানে বসেছিল, কথা বুলডোজার দিয়ে ভেঙে দিল, তাদের নির্মাণ সামগ্রীকে পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এগুলো অমানসিক। আমি থাকলে এটা হতো না, এগুলো হওয়া উচিত নয়। আমি সকলকে, এতে আমি মনে করি আমাদের প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনারা তুলে দিয়েছিলেন, যাই হোক গেছে, পরে আরেকজন এসে এটা বসিয়ে দিবার চেষ্টা করছে, দালাল দিয়ে প্রস্তাব দিয়েছে যে 2 লাখ টাকা করে দাও, 400 লোক আবার তোমাদেরকে বসিয়ে দেয়া হবে। আমি হকার ভাইদের বলি, কষ্ট করেছো আর একটু করো, টাকা টুকা দিয়ে অনাহত আরো ভোগান্তিতে পড়বার দরকার নাই। টাকা টুকা দিও না, দিন বদলের জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ দিন বদল করবে। সুতরাং আমি মনে করি এটা ঠিক আছে। এখন আমাদের আলাউদ্দিন, আদেল তোমার বিপদ আছে, কারণ তুমি তার সব কিছু জানো। একরামেরও বিপদটা অনেকে বলে হয়েছে, সে অনেক কিছু জানে বলেই। যেহেতু তুমি সব কিছু জানো, সেহেতু তুমি একদিন সব বলে দিতে পারো, সেই জন্য তোমার বিপদ হওয়ার সুযোগ আছে। বিপদ তো আমার আছে, আরজুর আছে, সাখাওয়াতের আছে, আরও আছে অনেকের। তো এখন আমরা শুনছি আবারও নাসিম মন্ত্রী হবে। হোক না, আমরা তো কোনোদিনও আপত্তি করি নেই। আমার ফেনীর থেকে একটা লোক যদি মন্ত্রী হয়ে, আসলে আমাদের উপকারিত, সে তো মন্ত্রী হয়ে হয়তো আমি জয়নাল হাজারীকে কষ্ট দিবে, কিন্তু এলাকার তো কিছুটা ভালো হবে, সেই জন্যে আমি বলি না। তো দেখেন, এখন নিজাম মালয়েশিয়া গেছিল কদিন আগে, সেখানে গিয়ে বোধহয় সে তদবির নেগোসিয়েশন করলো, ওই আকাশকে বের করে দেওয়ার জন্য ফেনী জেলখানায় আছে। সে মালয়েশিয়া গ্রেপ্তার হয়ে বাংলাদেশে এসছে। এরপরে আমি এক রেস্টুরেন্টে গিয়ে কদু খাইতাম আর ওই পোড়া মাংস খাইতাম। এক বয় বলছে যে হাজারি সাহেব তো আমাদের এখান থেকে এইটা নিচ্ছে। এই যে শুরু করলো বউ বাচ্চার ওই কদু খাওয়া আর ওই পোড়া মাংস খাওয়া। এরপরে আমার ব্যাডমিন্টন প্লেয়ারদেরকে একদিন, সে প্রথম দিকে 11 সালে বিনা কারণে, একটা ছেলে কোনো রাজনীতি করে না, কোনো মিটিং মিছিলে যায় নাই, তাদের উপর হামলা করে কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে, তাদের র্যাকেট ট্যাকেট ইত্যাদি লুট করে নিয়ে গেছে। অর্থাৎ আমি ব্যাডমিন্টন প্রিয়, আমি ব্যাডমিন্টনের জন্য সারা বাংলাদেশ জানে যে আমি ব্যাডমিন্টনকে উপরের দিকে নিচ্ছি, সেই জন্য সে ব্যাডমিন্টনকে ধ্বংস করতে চাইল। এখন আবার নিজেই তার বাপের নামে ব্যাডমিন্টন দিচ্ছে। আমি এটা ধন্যবাদ জানাই। আমি বলি এটার কোনো খারাপ দিক নাই, উদ্দেশ্য সে যাই হোক, এটার খারাপ দিক নাই। এটাতে যদি লোকজন আসে, যায়, দেখে, আকর্ষণ হয়, ভালো কথা। কিন্তু সে তো আমি করেছিলাম, তাহলে সব কিছুতে আমাকে শুধু যদি এরকমভাবে নকল করে, আমাকে অনুসরণ করে, তো আমার সব কিছুকে অনুসরণ করো। আমার মতো করে ইংরেজিতে বক্তৃতা দাও, আমার মতো করে ছেলেপেলেদেরকে পড়ানোর চিন্তা করো, আমার মতো করেই মানে লেখালেখির একটা যে কোনো নিবন্ধ, প্রবন্ধ, গল্প লেখার চেষ্টা করো। তাহলে শুধু এই ব্যাডমিন্টনটা আর আমি কদু খাচ্ছি, কদু খাওয়া দিয়ে তো লাভ হবে না। তো বলেছি আর বলি না, কথা ছিল, সবসময় পারি না, কথা জমে যায় তো এক মাসে। তো আবারও শুধু ওই দিয়ে বলি, সেই কবিতার কথায়, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতি চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তারাই দেবতা, তারাই মানুষ, গাহি তাহাদেরই গান। জয় বাংলা।